জোট, ইসলামী ঐক্য জোটের বেরিয়ে যাবার ঘোষণা ষড়যন্ত্র বললেন হাফিজ। ইসলামী ঐক্য জোট ঘোষণা করছে যে 20 দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। দেশে নানা ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে, নানান ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধা দিয়ে সরানো যায় কিনা সে ধরনের চেষ্টা করা হচ্ছে। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি শরফুদ্দিন আনাম এবং আমি নাজরিন মুন্নি। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও আরো যা থাকছে। স্বাধীনতা দিবসের আগেই নিষিদ্ধ হচ্ছে জামায়াতে ইসলামী, বললেন আওয়ামী লীগের নেতা হানিফ। আমাদের স্বাধীনতার মাসেই আমরা এই সুখবরটা হয়তো জাতি পাবে। নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল, কোনো প্রভাব নেই জনজীবনে। হরতাল তো আমরা জানি না, দেশের মানুষ তো এখন কিরকম হরতাল হয় আর কিরকম পালন হয়। মানুষ এখন হরতাল প্রত্যাখ্যান করছে, রোডে ঘাটে অ্যাভেলেবেল গাড়ি চলতেছে, যানজট লাগিয়ে থাকতেছে। 11 জানুয়ারির মধ্যে বেতন বৈষম্য দূর না হলে বিশ্ববিদ্যালয় বন্ধ কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষকদের। পরবর্তী আন্দোলন যদি আমরা করি, ওই কুচুক করে আমাদের বিরুদ্ধেই করব আমরা, যারা এই বিশ্ববিদ্যালয়গুলিকে অশান্ত করতে চায়। কাল শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, হরতাল উপেক্ষা করেই টঙ্গীর তুরাকপাড়ে লাখো মুসল্লির ভিড়। শান্তি ধর্ম নবী রাসূলরা কিভাবে প্রচার করেছেন ওটা শিক্ষা করার জন্য এই ইজতেমায় আসা। সারা বিশ্বে ইসলামের প্রচার কিভাবে হতে পারে এই জন্য আমরা এখানে আসি। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার থাকছে পুরো খবর। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস, ভালো চেনেন ভালো কেনেন। ভাঙনের সুর, বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে 1.5 যুগের সম্পর্কের অবসান ঘটিয়ে জোট থেকে বেরিয়ে গেছে আব্দুল লতিফ নিজামীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্য জোট। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ত্রিবার্ষিক সম্মেলন থেকে জোট ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অবশ্য এটিকে সরকারের ষড়যন্ত্র বলছে বিএনপি। মনির মিলাতের প্রতিবেদনে বিস্তারিত। দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকানো কিংবা সরকার বিরোধী আন্দোলন সবকিছুতেই 20 দলীয় জোটের শরিকদের সাথে নিয়ে হেঁটেছে বিএনপি। কিন্তু 2015 সালে টানা 3 মাসের সরকার পতনের ব্যর্থ আন্দোলনের পর কৌশল বদলায় দলটি। শরিকদের পাশ কাটিয়ে একলা চলনীতিতে এগোতে থাকে বিএনপি। সবশেষ মঙ্গলবার দশম সংসদ নির্বাচনের 2 বছর পূর্তিতে রাজধানীতে একাই সমাবেশ করে বিএনপি, যাতে জোটের কোনো শরিক দলকেই ডাকা হয়নি। তারপর থেকে 20 দলীয় জোট ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। বৃহস্পতিবার 20 দলীয় জোট ছাড়ল ইসলামী ঐক্য জোট। 27 সদস্যের মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী দলের ত্রিবার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেন ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান। ইসলামী ঐক্য জোট ঘোষণা করছে যে 20 দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ইসলামী ঐক্য জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করছে। 1999 সালের 30 নভেম্বর জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্য জোট এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে নিয়ে 4 দলীয় জোট গঠন করে বিএনপি। এর মধ্যে ইসলামী ঐক্য জোট বিভক্ত হয়ে গেলেও একটি অংশ সবসময় বিএনপি জোটে ছিল। কিন্তু এখন থেকে স্বতন্ত্রভাবে রাজনীতি করার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্য জোট। রাজনৈতিক ক্ষেত্রে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতার অনিবার্যতা দিন দিন ব্যাপক ও প্রাসঙ্গিক হয়ে উঠছে। ইসলামী ঐক্য জোট সক্রিয়তা বজায় রেখে নিজেদের সাংগঠনিক তৎপরতায় মনোযোগী হবে। অবশ্য জোট ভাঙার বিষয়টিকে সরকারের ষড়যন্ত্র বলছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, প্রলোভন দেখিয়ে 20 দলীয় জোটের শরিকদের ভাগিয়ে নেওয়া হচ্ছে। দেশে নানা ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। 20 দলীয় জোটের কোন দলেরকে নানান ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধা দিয়ে সরানো যায় কিনা সে ধরনের চেষ্টা করা হচ্ছে। মনির মিল্লাত, 71, ঢাকা। কিন্তু অন্যদিকে 20 দলীয় জোটের সাথে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্য জোটের আরেকটি অংশ। নিজেকে ইসলামী ঐক্য জোটের সভাপতি দাবি করে আব্দুর রকিব অ্যাডভোকেট বলেছেন, দলের সাংবিধানিক পরিপন্থী কাজ করায় আব্দুল লতিফ নিজামী ও মুফতি ফয়জুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উনি ঘোষণা দিয়েছে 20 দলে নাই, আর আমি ঘোষণা দিয়েছি আমি 20 দলে ছিলাম, আছি এবং 4 দলের ফাউন্ডেশন থেকে আমরা ইনিশিয়েটিভ ছিল, আমরা যোগদান করি নাই, 4 দল আমরা তৈরি করেছি। তারা অটোমেটিক তাদের পথ চলে যাওয়ায় আমাদের এই কমিটি ঘোষণা এবং তার সংবিধান অনুযায়ী 15 দিনের ভিতরে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আমরা ঘোষণা।
আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসের আগে জামায়াত নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী কার্যালয়ে ছাত্রলীগের সাথে এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি নিয়ে এই সভার আয়োজন করা হয়। সভা শেষে হানিফ সাংবাদিকদের বলেন, বিএনপির ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে দল ও 20 দলীয় জোট থেকে আরও অনেকেই বেরিয়ে যাবে। হানিফ বলেন, জোট থেকে ইসলামী ঐক্যজোটের বেরিয়ে যাওয়া বিএনপির নেতৃত্বের প্রতি আস্থাহীনতারই প্রকাশ। যে জামাতের নিবন্ধন ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং জামাতকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশা করছি আমাদের 2016 সালের আমাদের স্বাধীনতার মাসেই আমরা এই সুখবরটা হয়তো জাতি পাবে। জামায়াতের ডাকা হরতালে স্বাভাবিক ছিল রাজধানীর জনজীবন। চলেছে গণপরিবহন সহ সব ধরনের গাড়ি, ছেড়েছে দূরপাল্লার বাস ট্রেনও। কোনো পিকেটিং বা নাশকতামূলক কর্মকাণ্ড করেনি জামায়াত। রাজধানীর বিভিন্ন এলাকায় হরতাল বিরোধী সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ সহ কয়েকটি সংগঠন। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। কাগজে কলমে হরতাল থাকলেও বৃহস্পতিবার গাবতলীর জ্যামে আটকে থাকা বাসের যাত্রীদের কাছে লাগেনি তার আঁচ। গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক, খোলা ছিল দোকানপাট, অফিস আদালতও। হরতাল তো আমরা জানিই না, দেশের মানুষ তো এখন কিরকম হরতাল হয় আর কিরকম পালন হয়। কোনো গাড়ি বন্ধ নাই, কোনো হরতাল নাই, নো হরতাল। আমার স্লোগান তো যারা বলে হরতাল তার মাথা পানি ডাল। গত বছরের হরতালের বিভৎস অভিজ্ঞতার কথা মনে করে জামায়াতের এই হরতালের শুরুতে যাত্রী ছিল খানিকটা কম, তবে দূরপাল্লার বাস ছেড়েছে নিয়ম মতোই। মানবতা বিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ আপিল বিভাগে বহাল থাকায় এই হরতালের ডাক দেয় জামায়াত ইসলামী। পেট্রোল বোমা ছিল, আতঙ্ক ছিল, এখন ওই আতঙ্ক মানুষের নাই। মানুষ এখন হরতাল প্রত্যাখ্যান করছে, রোডে ঘাটে অ্যাভেলেবেল গাড়ি চলতেছে, যানজট লাগিয়ে থাকতেছে। কোনো গ্যাঞ্জাম দেখছি না, সব দিকে সুবিধা দেখেই বাসে আসছি সাহস নিয়ে। আমাদের গাড়ি আছে পর্যাপ্ত, যাত্রীর জন্য গাড়ি চাপতে পারিনি। শ্রমিক নেতারা বলছেন, দুবেলার খাবার জোগাড়ে ব্যস্ত শ্রমিকদের কাছে এখন আর সময় নেই হরতাল বিলাসিতার। যেই দলে হরতাল দেখ, আমরা কখনোই হরতালকে সমর্থন করি না, কারণ যেহেতু আমরা খেটে খাওয়া মানুষ। হরতালের সমর্থনে তেমন কোনো মিছিল সমাবেশ দেখা না গেলেও নগরীর বিভিন্ন স্থানে হরতাল বিরোধী মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো। এই রায়ের বিরুদ্ধে হরতাল ডেকে শুধুমাত্র যে আদালত অবমাননা করা হয়েছে তা নয়, এটি রাষ্ট্রদ্রোহিতারও কাজ করা হয়েছে। এই বছরে জামায়াত আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামাত ইনশাআল্লাহ নিষিদ্ধ হবে। জনগণই হরতালকে প্রতিরোধ করছে বলে জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র। জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই জামায়াত শিবিরকে প্রতিহত করছে। আমরা প্রত্যাশা করব যে সরকারও অবিলম্বে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবার উদ্যোগ গ্রহণ করবে। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকেও এই হরতালে ট্রেন ছেড়েছে নিয়ম মতোই। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকলেও তা কার্যকর করতে হলে আরও বেশ কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর সেজন্য আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ডক্টর তুরিন আফরোজ। বিস্তারিত মিল্টন আনোয়ারের প্রতিবেদনে। বুধবার আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কাজ। কিন্তু রায় কার্যকরে বাকি আরও বেশ কিছু আইনি প্রক্রিয়া। তাই কবে নাগাদ রায় কার্যকর হবে তা নির্ভর করছে কত দ্রুত পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে তার উপর। আমাদেরকে এই মুহূর্তে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ রায়ের জন্য। পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার পরে 15 দিনের মধ্যে রিভিউ করতে হবে। রিভিউ দাখিল হওয়ার পরে আবার একটি শুনানির ডেট পড়বে, রিভিউ শুনানি হবে এবং শুনানির পরে যদি ফাঁসি বহাল থাকে তাহলে তার পরবর্তী ধাপ হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবার বিষয়টি। এটি হচ্ছে ধাপগুলো, কিন্তু এই পুরো সময়টা কতদিন লাগবে এটি বলা আসলে খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে, কারণ এর অনেকগুলি বিষয় রয়েছে যেগুলো হচ্ছে আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। তুরিন আফরোজ জানালেন, আপিল বিভাগ আগের বেশ কয়েকটি পূর্ণাঙ্গ রায় তুলনামূলক কম সময়ে শেষ করেছে। নিকটবর্তী সময় যে রায়গুলো আমরা দেখছি সেখানে কিন্তু আমরা দেখছি খুব দ্রুত রায় প্রকাশ করা হচ্ছে, সুতরাং আমরা প্রত্যাশা করতেই পারি খুব দ্রুতই হয়তো রায় প্রকাশ হয়ে যাবে। মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোতে আপিল নিষ্পত্তির পর তা কার্যকর হতে সর্বোচ্চ 4 মাস সময় লেগেছে। এই সময় কমিয়ে আনতে বিচারকদের আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। 30 লক্ষ কঙ্কালের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এটা আমাদের কখনো ভুলে গেলে চলবে না, কোনো কাজে এটা যেন আমরা ভুলে না যাই। তো
তো সেইটাকে মাথায় রেখে আমি বলবো যে যত দ্রুত সম্ভব এই রায় লেখার বলুন, শুনানি বলুন, এগুলোকে ত্বরান্বিত করা। আপিল বিভাগে যে দেরিটা হচ্ছে মামলার রায় লেখার ক্ষেত্রে, এটাকে অনেক কমিয়ে আনা যায়। আপিলের শুনানির ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা, এটাকে অনেক কমিয়ে আনা যায়। মানবতা বিরোধী অপরাধের অন্য মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তি করতে আপিল বিভাগে আলাদা বেঞ্চ করারও পরামর্শ দিয়েছেন শাহরিয়ার কবির। পৃথিবীর কোনো দেশে সুপ্রিম কোর্টে আপিলের বিধান নেই। এইসব আন্তর্জাতিক আদালত যতগুলো হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। 11 জানুয়ারির মধ্যে বেতন কাঠামোতে বৈষম্য দূর করা সহ দাবি পূরণ না হলে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বেতন কাঠামোতে বৈষম্যের প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2 ঘন্টার কর্মবিরতি পালনের সময় আন্দোলনরত শিক্ষকরা এই ঘোষণা দেন। শারমিন নীরা রিপোর্ট। দীর্ঘদিন যাবত আমরা একটা স্বতন্ত্র 8 মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে কখনো ক্লাস বর্জন, আবার কখনো পরীক্ষা নেওয়া থেকে বিরত থেকেছেন 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দাবি ছিল 8ম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল হবে। শিক্ষকেরা বলছেন, বেতন বৈষম্য দূর করতে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। সরকারকে বলবার কিছু নেই। বৃহস্পতিবার বেলা 11টা থেকে 2 ঘন্টার ক্লাস বর্জন সহ অবস্থান কর্মসূচি করেন শিক্ষকেরা। শিক্ষক নেতারা বলেন, যারা বেতন কাঠামোতে বৈষম্য সৃষ্টি করেছে পরবর্তীতে আন্দোলন হবে তাদের বিরুদ্ধে। আর যারা অসত্যের পথে আছে এই সভা থেকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, পরবর্তী আন্দোলন যদি আমরা করি ওই কুচক্রীদের আমাদের বিরুদ্ধেই করব আমরা, যারা এই বিশ্ববিদ্যালয়গুলিকে অশান্ত করতে চায়। সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আমি খুব দুঃখিত হই এবং বিব্রত বোধ করি যে এমন একটি সময় আমরা এই বটতলাতে বসছি এবং এমন একটি সরকারের সময়, যে সরকার আমাদের ঈপ্সিত, যে সরকার আমাদের প্রতীক্ষিত। শিক্ষকদের মর্যাদা এবং অধিকারের জন্য তাদের আর কখনো রাস্তায় নামতে হবে না, আন্দোলন করতে হবে না, এই ধরনের একটি বক্তব্য আমরা সরকার প্রধানের কাছ থেকেই পেয়েছিলাম, যিনি শিক্ষা বান্ধব পরিবেশ বজায় রাখার জন্য সবসময় উদ্যোগী হন এবং প্রোঅ্যাক্টিভ থাকেন। তাদের মুখ থেকে ওই ধরনের বক্তব্য খুবই কাম্য ছিল। কিন্তু দুঃখের বিষয় যে আজকের আমাদের সে সকলের বিরুদ্ধেই কথা বলতে হচ্ছে। যেহেতু গ্রেড করা হয়েছে, 3য় গ্রেড থেকে 2য় গ্রেডে যাবে, 2য় গ্রেড থেকে 1ম গ্রেডে যাবে, তো 2য় গ্রেডের মাত্র 25% 1ম গ্রেডে যাবে। তো সেক্ষেত্রে আমরা আগে টোটাল অধ্যাপকের 25% যেতাম, এখন হচ্ছে 2য় গ্রেডভুক্ত অধ্যাপকদের 25% যাবে। তাহলে সংখ্যাটা কিন্তু অনেক কমে আসছে। শারমিন নীরা, ৭১, ঢাকা। কাল শুরু হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। নিয়ম অনুযায়ী আজ ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে বয়ান। এবারও 2টি পর্বে ভাগ করা হয়েছে এই সমাবেশকে। প্রথম পর্বে 16 জেলার মুসল্লিরা এতে অংশ নেবেন। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। দ্বিতীয় পর্ব শুরু হবে 15 জানুয়ারি। গাজীপুর থেকে ইকবাল আহমেদ সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। শেষ মুহূর্তে দেশের নানা প্রান্ত থেকে হাজারো মুসল্লি দলে দলে আসছেন ইজতেমা ময়দানে। শুধু দেশের নয়, জমায়েত হচ্ছেন ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ বিভিন্ন দেশের মানুষ। আমরা মনে করি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এই শান্তি ধর্ম নবী রাসূলরা কিভাবে প্রচার করেছেন ওটা শিক্ষা করার জন্য এই ইজতেমায় আসা। সারা বিশ্বে ইসলামের প্রচার কিভাবে হতে পারে এই জন্য আমরা এখানে আসি। প্রতিবারের মতো এবারও বিশ্ব ইজতেমা হবে 2 পর্বে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আলাদা আলাদা করে 32টি জেলার মুসল্লিরা এতে অংশ নেবেন। একসাথে এত লোকের দুর্ভোগ কমাতে সব ধরনের সুবিধা রাখা হয়েছে ইজতেমা ময়দানে। 6000 টয়লেট এবং 12টা ডিপ টিউবওয়েল করেছি, 40টা উঠোখানা করেছি। তাতে এক মোট এট এ টাইম 6000 লোক বাথরুম ব্যবহার করতে পারবে এবং যে পানির ব্যবস্থা করা হয়েছে সমস্ত মানুষের পানির সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এদিকে ইজতেমা ময়দানে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 2টো পর্বেই একই ধরনের ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ইজতেমার চতুর্পাশে এবার আমাদের প্রচুর পরিমাণে সাদা পোশাকে পুলিশ থাকবে এবং অলরেডি আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে সিসিটিভি লাগিয়েছি এবং ওয়াচ টাওয়ারগুলি পর্যবেক্ষণ করবে। সবকিছু মিলে তো আমাদের বাড়তি নিরাপত্তা রয়েছে। শুক্রবার ইজতেমা ময়দানে তৈরি করা মঞ্চ থেকে শুরু হবে বয়ান। প্রতিদিন নামাজের শেষে বয়ান করবেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগ জামায়াতের শীর্ষ নেতারা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। মনিরা কাজুরি, ৭১। সংবাদ সংযোগে এবার একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। আছেন ৭১ চলছে সংবাদ সংযোগ।
ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক মৌসুমী রহমানকে কোনো কারণ ছাড়াই প্রত্যাহার করতে বলায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। আর ধারাবাহিকভাবে শিষ্টাচার বহির্ভূত আচরণ করায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর তারেক শামসুর রহমান। ফারহানা রহমানের রিপোর্ট। और वो हमारे मुसलमान भाई हैं बांग्लादेश में। ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরুর পর থেকেই এর সমালোচনা করে আসছে পাকিস্তানের রাজনীতিবিদরা। শেষ পর্যন্ত রাজনীতিবিদদের সাথে সুর মিলিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে শীতল অবস্থায় চলে আসে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এরই মাঝে বাংলাদেশ বিরোধী কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই পাকিস্তানি কূটনীতিককে ঢাকা ত্যাগে বাধ্য করে বাংলাদেশ। এরই প্রতিক্রিয়ায় কোনো ব্যাখ্যা ছাড়াই ইসলামাবাদ থেকে বাংলাদেশের এক কূটনীতিককে বের করে দেয় পাকিস্তান। এই ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এটা একটা মানে খুবই শিষ্টাচার বহির্ভূত একটা কাজ করা হয়েছে এবং কূটনৈতিক সম্পর্ক এতে বিনষ্ট হওয়ারই সম্ভাবনা বেশি। সুতরাং আমি মনে করি যে পাকিস্তানের এই আচরণ থেকে তাদের সরে আসা উচিত। পাকিস্তান যা অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তান ধারাবাহিকভাবে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর তারেক শামসুর রহমান। ৭১-এর সাথে এক সাক্ষাৎকারে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার পরামর্শ তার। আমরা যেটা করতে পারি, একদম সিভিয়ার রিলেশন না করে, চরমভাব সিদ্ধান্ত না নিয়ে আমরা ডিপ্লোম্যাটিকটা কাট ডাউন করে ছোট্ট সীমিত পরিসরে একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তিকে দিয়ে যারা শুধু অর্থনৈতিক স্বার্থ দেখবেন। এই দুজনের মতে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের এই সমস্যা এখনই সমাধান না করলে ভবিষ্যতে আরো বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। এই ব্যাখ্যা আমরা চাওয়া উচিত এবং চাইলে তাদেরও দেওয়া উচিত ব্যাখ্যা। তা না হলে আমরা মনে করব তারা নৈতিকভাবেই তারা পরাজিত হয়েছে। ডিপ্লোম্যাটদেরকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনা নিঃসন্দেহে দু দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব ফেলবে এবং আমি যেটা আশঙ্কা করছি, এই বছরের শেষ দিকে সার্ক সম্মেলন হবে ইসলামাবাদে, আপনি জানেন, এবং সেই সম্মেলনটি নিয়ে একটা বড় ধরনের প্রশ্নের মুখোমুখি এখন আমরা হচ্ছি। এদিকে ৭১-এর যুদ্ধাপরাধী হিসেবে পাকিস্তানের ১৯৫ সেনা কর্মকর্তার প্রতীকী বিচার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটির আহ্বায়ক নৌমন্ত্রী শাহজাহান খান। পর্যায়ক্রমে শুরু করছি। ফারহানা রহমান, ৭১, ঢাকা। পাকিস্তানের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার। বাংলাদেশ থেকে অবিলম্বে পাকিস্তানি দূতাবাস কর্মকর্তাদের সরিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি। রাজধানীতে শাহবাগে হরতাল বিরোধী সমাবেশে তিনি একথা বলেন। পাকিস্তানের সকল কূটনীতিককে বাংলাদেশ থেকে ফেরত পাঠিয়ে মৌসুম উপযুক্ত জবাব দেয়া। আমরা এই শীতে যদি সরকার তার কোনো অবস্থান না নেয় তাহলে কিন্তু জনগণের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু আমরা বাধ্য হব সে ধরনের কর্মসূচি গ্রহণে। আমরা আগামীকালই হয়তো একটা কর্মসূচি রাখবো। সব ক্ষেত্রেই সরকার দেশকে এগিয়ে নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের কোনো দেশই এখন বাংলাদেশকে আর অবহেলা করার সাহস পাবে না। কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে রপ্তানি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মাহবুব শারফ জানাচ্ছেন বিস্তারিত। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কৃষিতে বাংলাদেশের অর্জন সর্বোচ্চ। 2015 সালে ধান উৎপাদনে চতুর্থ, সবজি উৎপাদনে তৃতীয়, মাছে পঞ্চম, আলু ও আম উৎপাদনে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। কৃষি উৎপাদনে এমন উৎকর্ষতার পেছনের কারিগরদের পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী। গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট, পাবনার নুরুন্নাহার বেগম, মতলবের উপজেলা কৃষি অফিসার আব্দুল কাইয়ুম মজুমদার, যশোরের নিভারানী বিশ্বাস ও টুঙ্গিপাড়ার শক্তি কীর্তনিয়াকে দেয়া হলো স্বর্ণ পদক। এছাড়াও 9 জনকে রৌপ্য আর 18 জনকে দেয়া হলো ব্রোঞ্জ পদক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান, সারা দেশে যেন এক খণ্ড জমিও অনাবাদি না থাকে। 100টি অর্থনৈতিক অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে রপ্তানি বাড়ানোর আহ্বানও প্রধানমন্ত্রীর। আমরা যে খাদ্য উৎপাদন করছি এবং এই উৎপাদন আমরা যত বৃদ্ধি করব, এটাকে বাজারজাতকরণের জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে, রপ্তানি করার জন্য আমরা পদক্ষেপ নিতে পারি। সেক্ষেত্রে আমরা কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে পারি। কৃষি প্রক্রিয়াজাত শিল্প আমরা গড়ে তুলে এটা কিন্তু আমরা রপ্তানি করতে পারি। আরো বললেন, উন্নয়ন আর অগ্রগতির জন্যই কোনো দেশই এখন আর বাংলাদেশকে অবহেলার চোখে দেখতে পারবে না। আমার মনে হয় আর কেউ দেখাবে না
কারণ সেই শিক্ষা তারা পেয়ে গেছে পদ্মা সেতু নিয়ে। এবং আমি আমার দেশবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে যখন তারা আমাদেরকে একটা অপমানজনক মিথ্যা অভিযোগ দিয়ে টাকা প্রত্যাহার করলো, যখন আমি ঘোষণা দিলাম নিজস্ব অর্থায়ন করব, দেশবাসীর কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম, যা আমার মনোবলকে অনেক শক্তিশালী করেছিল। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে উন্নয়নের উপর জোর দেন তিনি। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আর কৃষি গবেষণায় গবেষকদের আরো মনোনিবেশের আহ্বান শেখ হাসিনার। আমরা গ্রামের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে চাই। মাহবুব শারুক, ৭১, ঢাকা। সময় হলো আর একটা বিরতির, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। 5 বছরেও ফিরে এলাম আমরা বিরতির পর। আপনারা আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। 5 বছরেও সুষ্ঠু বিচার পাননি ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে নিহত ফেলানীর পরিবার। ভারতের আদালতে ঠিক বিচার না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফেলানীর মা বাবা। এদিকে সীমান্ত হত্যা বন্ধে বিশ্বের সব দেশকে সচেতন করতে 7 জানুয়ারিকে সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়েছেন স্বজনেরা। কুড়িগ্রাম থেকে রাজু মুস্তাফিজের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 2013 সালের 6 সেপ্টেম্বর ফেলানী হত্যা মামলার প্রথম রায়ে আসামি অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নিজস্ব আদালত। ওই রায়ে ফেলানীর পরিবার সহ বিজিবির পক্ষ থেকে ক্ষোভ জানানোর পর রায় পুনর্বিবেচনার নির্দেশ দেন বিএসএফ মহাপরিচালক। 2014 সালের 22 সেপ্টেম্বর নতুন করে শুনানি শুরু করে গেল বছরের 3 জুলাই দেয়া রায়ে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে আরও এক দফা নির্দোষ ঘোষণা করা হয়। পরে ন্যায় বিচার চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। সঠিক বিচার না পেলে আন্তর্জাতিক আদালতে যাবেন বলে জানিয়েছেন ফেলানীর মা জাহানারা বেগম। এই উচ্চ আদালতে যদি আমার ফেলানীর বিচারটা আমি না পাই, তে আমি আন্তর্জাতিক আদালতে আমার এই যে যত পরিয়াল আছে আমি এগুলা নিয়ে ওনাদের সামনে দাঁড়াবো। বিষয়টির সাথে আন্তর্দেশীয় একটি সমস্যার সমাধানের যোগসূত্র আছে, সেদিক থেকে ন্যায় বিচারের স্বার্থে এবং একই সাথে পারস্পরিক সম্পর্কের প্রশ্নেও ফেলানী হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। এদিকে ফেলানী হত্যার 5 বছর হয়ে গেলেও সঠিক বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন কুড়িগ্রামবাসী। আর সীমান্ত হত্যা বন্ধে সব দেশকে সচেতন করতে দিনটিকে সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানান তারা। ফেলানীকে যারা মারছে তাদের বিচার না হওয়াতে সীমান্ত এখনো হত্যাকাণ্ড চলছে। এই 7 জানুয়ারিকে সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে এবং এই দিনটিকে মনে রেখে আর যেন সীমান্তে কোনো হত্যা না হয়। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ এর গুলিতে নিহত হয় 14 বছর বয়সী ফেলানী খাতুন। মাফি ইসলাম, ৭১। সুন্দরবনের পশুর নদ দিয়ে চলছে শত শত মালবাহী ও তেলবাহী জাহাজ। এসব জাহাজ চলাচলে ভাঙছে 2 পাড়, শব্দ দূষণ, বায়ু দূষণ আর পানি দূষণের ফলে বিপন্ন হচ্ছে সুন্দরবনের পরিবেশও। সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে এখন থেকেই পশু সহ বিভিন্ন নদী ও চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। সুন্দরবন থেকে ফিরে মুজাহিরুল হক রুমানের ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্ব ছবি তুলেছেন আলম হোসেন। সুন্দরবনের আশপাশে গড়ে ওঠা 149টি শিল্প প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিদিন এই পথে 200 থেকে 250টি ছোট বড় জাহাজ চলাচল করে। এতে বায়ু, শব্দ ও পানি দূষণের পাশাপাশি আশঙ্কা থাকে জাহাজ ডুবির। কয়েক মাসের ব্যবধানে সুন্দরবনের সেলা নদীতে তেলবাহী জাহাজ, ভোলা নদীতে সারবাহী জাহাজ ও পশুর নদীতে কয়লা ভর্তি জাহাজ ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের প্রাণ প্রকৃতি। গত 1 বছরে এই অঞ্চলে জাহাজ ডুবেছে 5টি। এসব জাহাজ চলাচলের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ছে বলে জানান বিশেষজ্ঞরা। জাহাজের যে সমস্ত পয় নিষ্কাশন যেগুলা বা যে তেল বর্জ্য পদার্থ, এগুলোর কারণে কিন্তু সুন্দরবনের যে জলজ এবং বনজ এবং যে প্রাণী উভয় 3টা যে বিষয় আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে যে পরিমাণ পরিকল্পনা হাতে নিয়েছে ভবিষ্যতে আরো চোখে পড়বে। অন্যদিকে সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে রামপালি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে। এই বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আসবে সুন্দরবনের মধ্য দিয়েই। এতে সুন্দরবন আরো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা অনেক বেশি হবে এবং এর ফলে ওইখান দিয়ে যে পরিবহন ব্যবস্থা তার উপরে এটার প্রভাব পড়বে। সেখানে আরো অনেক বেশি পরিবহন হবে, জাহাজ অনেক বেশি চলাচল করবে, উদ্বেগ বেশি
আরো অনেক বাড়বে। এমনিতেই জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে এই সমস্ত দুর্যোগগুলো, প্রাকৃতিক দুর্যোগের আমরা বেশি বেশি কবলিত হতে যাচ্ছি। আবার আমরা এমন কিছু কার্যক্রম ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির নামে নিতে যাচ্ছি যেটা সুন্দরবনকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। যখন শেষ মাছটাও মরে যাবে, শেষ গাছটাও মরে যাবে, তখন তুমি বুঝবে যে টাকা দিয়ে আসলে খাওয়া কেনা যায় না। সুন্দরবনের নদীগুলোতে সব ধরনের নৌ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করার দাবি জানিয়েছেন এই বিশেষজ্ঞরা। মুজাহিরুল হক রুমেন, ৭১, সুন্দরবন, বাগেরহাট। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মন খুলে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে, জানিয়েছেন মেয়ের নাম, মেয়েকে নিয়ে কি স্বপ্ন সবই বলেছেন অকপটে। জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজ শুরু 16 জানুয়ারি। শুক্রবার দলের সাথে নিজ বিভাগ খুলনায় রওনা হবেন সাকিব আল হাসান। শামসুল আরিফিন জানাচ্ছেন বিস্তারিত। সাকিবের পছন্দের খেলা কি? সাকিব সম্পর্কে যারা একটু বেশি জানেন তারা হয়তো বলবেন ফুটবল, কিন্তু সদ্যজাত মেয়েকে নিয়ে গল্প করার পর কিন্তু মনে হচ্ছে সাকিবের প্রিয় টেনিস। মেয়েকে টেনিস খেলোয়াড় হিসেবে দেখতে নাকি চান সাকিব। নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে মেয়ের নাম আলাইনা হাসান অবরি। মায়ের সাথে এখন আছেন আমেরিকায়। ফুটফুটে মেয়ে ছেড়ে আসা কষ্টের, আবার ক্রিকেট ছেড়ে থাকাও সাকিবের জন্য অসম্ভব। তাই তো আসা যাওয়ার মধ্যেই থাকতে হচ্ছে। টি-20 সাকিবের জন্য পান্তা ভাত, জানেন ওর সঙ্গী সাথীরা, জানেন জাতীয় দলের নবীন সদস্য নুরুল হাসানও। তবে শরীরটাকে ফিট রাখা চাই বেশি বেশি অনুশীলন। দলের অন্য সদস্যরা যখন ঘরমুখী, সাকিব তখন হোম অফ ক্রিকেটে চক্কর কাটছেন। এই না হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। শামসুল আরিফিন, ৭১। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভেঙে যাচ্ছে 20 দলীয় জোট, ইসলামী ঐক্যজোটের বেরিয়ে যাবার ঘোষণা ষড়যন্ত্র বললেন হাফিজ। স্বাধীনতা দিবসের আগে নিষিদ্ধ হচ্ছে জামায়াতে ইসলামী, বললেন আওয়ামী লীগ নেতা হানিফ। নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল, কোনো প্রভাব নেই জনজীবনে। 11 জানুয়ারির মধ্যে বেতন বৈষম্য দূর না হলে বিশ্ববিদ্যালয় বন্ধ কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষকদের। কাল শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, হরতাল উপেক্ষা করে টঙ্গীর তোরাকপাড়ে লাখো মুসল্লির ভিড়। কারণ ছাড়াই বাংলাদেশি কূটনীতিককে পাকিস্তান ছাড়তে বলায় নিন্দা, সম্পর্ক সীমিত করার পরামর্শ। 5 বছরেও ফেলানী হত্যার সুষ্ঠু বিচার পায়নি তার পরিবার, আন্তর্জাতিক আদালতে যাবার ঘোষণা। শিয়া নেতার মৃত্যুদণ্ড নিয়ে সরগরম মধ্যপ্রাচ্য, ইরানের সাথে টানাপোড়েন চলছে সৌদি মিত্রদের। এবং যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই অনুশীলনে সাকিব, ক্রিকেট নয়, চান মেয়ে হোক টেনিস তারকা। সংবাদ সংযোগ, আমরা জানতে চাই আপনার কথাও যোগ দিন ৭১-এর ফেসবুকে। সংবাদে থাকুন, চোখ রাখুন ৭১-এ।